মিলল না দুজনের পোশাকের রং। তারিফকে বেশিরভাগ সময় কালোতে দেখেছে বলে মাহিরা আজ কালো রঙের সালোয়ার কামিজ পরেছে। অথচ আজই ছেলেটাকে হালকা নীল রঙের শার্ট পরতে হলো। কে জানে, হয়তো মাহিরাকে সচরাচর কালোতে দেখা যায় না ভেবে সে ভিন্ন রং পরেছে। তারিফের পছন্দের ইটালিয়ান রেস্টুরেন্টে এসেছে তারা। বিয়ে ঠিক হওয়ার পর মাসে দুয়েকবার তারা বাইরে ঘুরতে যায়। তাদের এই দেখা করা, ঘুরে বেড়ানোতে দুই পরিবারের কারো কোনো আপত্তি নেই। বিদেশ বিভুঁই হলে এই ব্যাপারটাকে ডেট নাম দেওয়া যেত। মাহিরার মা একবার শুধু গম্ভীর গলায় বলেছিলেন, বিয়ের আগে এত মেলামেশা ভালো না। মাহিরা আঁতকে উঠে কিছু একটা বলতে যাবে তার আগেই বাবা পাশ থেকে ভ্রু কুঁচকে বললেন, বিয়ের আগে মেলামেশা না করলে একজন আরেকজনকে বুঝবে কি করে? তাছাড়া ছেলেটার মধ্যে যদি কোনো দোষ থাকে, তাও আগে আগে ধরে ফেলতে পারবে মাহিরা। তারিফের মধ্যে কোনো দোষ আজ অবধি দেখেনি মাহিরা। গুণ দেখেছে প্রচুর। আর যতবার দেখেছে, ততবারই মহান্বিত হয়েছে। 6 ফুট লম্বা তারিফ। তার পাশে দাঁড়ালে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় মাহিরার। মারাত্মক হ্যান্ডসাম সে। খোঁচা খোঁচা দাড়িতে সেই হ্যান্ডসামনেস কয়েকগুণ বেড়ে যায়। চোখ দুটোতে তার এক বিচিত্র মায়া খেলে বেড়ায়। একবার তাকালে সহসা চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করে না। নেহায়ে তো ওভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা লজ্জার বিষয় বলে মাহিরা চোখ ফিরিয়ে নেয়। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিইওর পদে কর্মরত আছে তারিফ। তার বাবা দাদার বহু পুরনো ব্যবসায়ের দায়িত্ব কাঁধে তুলে নেয়নি। নিজস্বতা দিয়ে আলোকিত করেছে নিজের ক্যারিয়ারকে। তারিফের এই ব্যাপারটা সবথেকে বেশি মুগ্ধ করে মাহিরাকে। আরও মুগ্ধ করে তার ব্যক্তিত্ব। একটাও অপ্রয়োজনীয় কথা বেরিয়ে আসে না তার মুখ থেকে। নেতিবাচকতার প্রতি তার বিন্দুমাত্র ঝোঁক নেই। সবথেকে বড় কথা, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তাকে নিজের পাশে পেয়েছে মাহিরা। গত মাসে তারিফের বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় তাদের বাড়িতে। মাহিরার পরিবারও আমন্ত্রিত ছিল সেই অনুষ্ঠানে। মাহিরার বাবা কথায় কথায় ঘরভর্তি মেহমানের সামনে গা দুলিয়ে হাসতে হাসতে বলে ফেলেন, মেয়েদের চাকরি বাকরি করার কি দরকার আমি বুঝি না। আমার মেয়ে বলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নাকি যেন হতে চায়। আমি পরিষ্কার বলে দিয়েছে, কোনো দরকার নেই। বিয়ের পর তারিফের বাড়িতে রানী হয়ে থাকবি। তাই না তারিফ? মাহিরার বাবার এ কথাটা উপস্থিত অতিথিরা কিভাবে নিয়েছিল কে জানে। তবে মাহিরার চোখমুখে নেমে আসে ঘোর অন্ধকার। চোখ নামিয়ে একদৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েছিল সে। কোনো একটা অজানা ভয় কারো দিকে তাকানোর সাহস করে উঠতে পারছিল না। একবার তার দিকে দৃষ্টি নিক্ষেপ করেই তার মনের ভেতর চলতে থাকা তোলপাড়ের জানান পেল তারিফ। স্বভাবসুলভ হেসে ভদ্রভাবে সে বলল, অবশ্যই। তবে রানী হলে সে যে বাইরে কাজ করতে পারবে না, এমন কিন্তু না। আমার মা সারা জীবন শিক্ষকতা করেছেন, তাই বলে কি সে এই বাড়ির রানী না? সেদিনের পর থেকে এই ছেলেটার প্রতি মাহিরার মুগ্ধতার সকল সীমা ছাড়িয়ে গেল। সৃষ্টি হলো অগাধ ভরসার। সেদিনের পর থেকে নির্দ্বিধায় নিজের স্বপ্নগুলোর জানান সে দিতে পারে তারিফকে। জীবনে এই প্রথম একটা মানুষকে সে পেয়েছে, যে স্বপ্ন দেখার জন্য তাকে জাজ করে না। মাহিরার থেকে পাক্কা 6 বছরের বড় তারিফ। ট্রিনা বলে, এজন্যই মাহিরার প্রতি তার যত্নের কমতি নেই। অবশ্য শুধু বলেই ক্ষান্ত রইল না, প্রমাণ করেও ছাড়ল। কিছুদিন আগে ক্লাস করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল না মাহিরা। এ আর নতুন কিছু নয়। প্রতিবছরই গ্রীষ্মের উত্তাপে অতিষ্ঠ হয়ে জ্ঞান হারিয়ে ফেলা তার অভ্যাস। ওদিকে মেঘা আর নায়লা যখন অসুস্থ মেয়েটাকে সামলাতে ব্যস্ত, ট্রিনা তখন দুষ্টু বুদ্ধি আঁতল মনে মনে। প্রতিবারের মতো মাহিরাকে নিয়ে যাওয়ার জন্য তার বাবা মাকে কল না করে, তার মোবাইলটা নিয়ে খানিকক্ষণ ঘাটাঘাটি করে খুঁজে বের করল তারিফের নম্বর। মাহিরার অসুস্থতার কথা জানার মিনিট 20-এর মাথায় তারিফ ছুটে এলো ক্যাম্পাসে। ততক্ষণে চোখে মুখে পানির ছিটা দিয়ে মাহিরার জ্ঞান ফেরানো হয়েছে। চোখের সামনে তারিফের উদ্বিগ্ন মুখটা দেখে মাহিরা আকাশ থেকে পড়ে বলল, আপনি? মাহিরা চেয়ারের ওপর বসেছিল। তারিফ তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে উদ্বিগ্ন গলায় বলল, তুমি ঠিক আছো? মাহিরা এখনো বিস্ময়ে ছেড়ে ফেলতে না পেরে বলল, হ্যাঁ। কিন্তু আপনি এত দূর ছুটে আসতে গেলেন কেন? আমাকে নিয়ে ভাবতে হবে না। তুমি ওঠো। কোথায় যাব? তারিফ স্বাভাবিকভাবে বলল, হসপিটালে। মাহিরা ব্যস্ত গলায় বলল, হসপিটালে যেতে হবে না তারিফ। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে গম্ভীর গলায় বলল, এত কথা শুনতে চায়নি মাহিরা। ওঠো। সেবারই প্রথম মাহিরার হাত ধরল তারিফ।
হাত ধরে তাকে ওঠালো চেয়ার থেকে। নিজেকে হঠাৎ হালকা মনে হলো মাহিরার। মনে হলো সে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তার বসবাস যেন এ গ্রহে নয়। সত্যিই তার প্রতি যত্নের কমতি নেই তারিফের। মাহিরার মনে প্রশ্ন জাগে, এ যত্নের উৎস কি? কেবল তার সঙ্গে বিয়ে হবে বলেই কি যত্ন নেওয়া, নাকি যে অদৃশ্য সর্বনাশা জলোচ্ছ্বাস মাহিরাকে গ্রাস করে নিয়েছে, তা একটু একটু করেই গ্রাস করতে শুরু করেছে তারিফকেও। ইটালিয়ান পাস্তা উপভোগ করতে করতে তারিফ হঠাৎ লক্ষ্য করল মাহিরা হাঁসফাঁস করছে। যতবারই তারা কোনো রেস্টুরেন্টে এসেছে, কখনো মুখোমুখি চেয়ারে বসেনি, বসেছে পাশাপাশি। এ যেন তাদের মধ্যকার এক অলিখিত নিয়ম। তারিফ উদ্বিগ্ন গলায় বলল, ঝাল লাগছে। মাহিরা এপাশ ওপাশ মাথা নেড়ে অস্পষ্ট গলায় বলল, উহু, কই দেখি। মাহিরা মুখ তুলে তার দিকে তাকাতেই তারিফ দেখল মেয়েটার নাক লাল হয়ে গেছে। চোখ দুটো ছলছল করছে। তারিফ চিন্তিত ভঙ্গিতে পানির গ্লাস তার দিকে এগিয়ে দিতে দিতে বলল, কেন অর্ডার করতে গেলে এটা? জানতে তো ঝাল হবে। আপনি বললেন না এটাই এখানকার বেস্ট পাস্তা, তাই অর্ডার দিয়েছি। আমি তো আর বুঝিনি যে তুমি বাচ্চাদের মতো ঝাল খেতে পারো না। পানি খাও। মাহিরা পানির গ্লাসে চুমুক দিয়ে নিজেকে সামলে নিল। তারিফের সমস্ত মনোযোগ এই মুহূর্তে আটকে আছে তারই দিকে। নিজের অজান্তেই একটা গা শিরশিরে অনুভূতির স্রোতে ভেসে গেল মাহিরা। এমনটা আগে কখনো হয়নি। ছোট ছোট ব্যাপারে তাকে নিয়ে কখনো কেউ উদ্বিগ্ন হয়ে ওঠেনি। সবকিছুর ঊর্ধ্বে তাকে গুরুত্ব দেয়নি। জীবনে তারিফ আসার পর নিজেকে অনেক মূল্যবান লাগে নিজের কাছে। মাহিরা ইতস্তত করে বলল, আমারই আপনাকে আগে বলা উচিত ছিল। তারিফ ভ্রু কুঁচকে ক্ষীণ হাসি হেসে বলল, তুমি কি আসলে এতটা ফর্মাল, নাকি সব ফর্মালিটি আমার সাথে? মাহিরা কি বলবে ভেবে না পেয়ে কম্পিত স্বরে বলল, আমি আমি এমনই। আমার মা তোমাকে প্রথম দেখে এসে কি বলেছিল জানো? কি? তোমার মতো ভদ্র মেয়ে নাকি সে জীবনে একজনকেই দেখেছে, নিজেকে। মাহিরা হেসে ফেলল। যতবারই সে খিলখিল করে হাসে, ততবারই খেয়াল করে তারিফের মুগ্ধ দৃষ্টি। সেই দৃষ্টিতে খানিক বিস্ময়ও মিশে থাকে বটে। যেন এর থেকে সুন্দর দৃশ্য জীবনে কখনো দেখেনি তারিফ। ভবিষ্যতে আর কখনো দেখবে, সে সম্ভাবনাও ক্ষীণ। অথচ এই হাসিটা নিয়েই এক সময় মাহিরার ইনসিকিউরিটির শেষ ছিল না। তখন তার বয়সে 15 কি 16। বাড়িতে তার জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। কাজিনদের সঙ্গে আড্ডার ছলে এভাবেই খিলখিল করে হেসে ওঠে মাহিরা। পাশ থেকে তার এক চাচা বলে ওঠেন, উফ, মাহিরার হাসিটা বড্ড কানে লাগে। তারপর থেকে মানুষের সামনে মন খুলে হাসতে ভয় পায় মাহিরা। যদি তারা বিরক্ত হয়, যদি তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তার হাসি, তবে খুব অদ্ভুতভাবে তারিফের সামনে সে ভয়টা কাজ করে না। মনের গভীরতম ভাঁজ আশ্বাস পেয়েছে, তারিফ তার কোনো কিছুতেই কোনোদিন বিরক্ত হবে না। কিছুক্ষণ চুপ করে থেকে মাহিরা কি যেন মনে করে জিজ্ঞেস করল, আপনাকে একটা প্রশ্ন করি। করো। মাহিরা ইতস্তত করে বলল, আপনি এর আগে কয়টা প্রেম করেছেন? তারিফ ভ্রু উপরে তুলে বলল, এর আগে। সঙ্গে সঙ্গে রক্তিম বর্ণ ধারণ করল মাহিরার গাল দুটো। কেমন বোকার মতো প্রশ্ন করে সে। এর আগে আবার কেমন কথা? মাহিরা কি তাহলে সরাসরি স্বীকারোক্তি জানিয়ে দিল, এখন তাদের মধ্যে যা চলছে, তা তার কাছে প্রেম? মাহিরা অপ্রস্তুত হয়ে পড়ে বলল, না মানে। তারিফ মজার ছলে বলল, ভদ্র মেয়ে হয়ে অভদ্র প্রশ্ন করা কিন্তু ঠিক না মাহিরা। মাহিরা অনুতাপমাখা গলায় বলল, সরি, এভাবে কাউকে রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করা ঠিক না। তারিফ ছেলেমানুষের ছেলেমানুষই প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে হেসে বলল, আবারও ফর্মালিটি? যার সাথে তোমার বিয়ে হতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করতে কোনো দোষ নেই। ক্লাস 7-8-এর টাইম পাসকে যদি তুমি প্রেম মনে করো তাহলে 3টা প্রেম করেছি। আর যদি না মনে করি, তাহলে 2টো। মাহিরা আগ্রহ নিয়ে বলল, দুজনের সাথে যখন প্রেম ছিল, তখন কি তাদের বিয়ে করার স্বপ্ন দেখতেন? তারিফ সোজাসাপটা জবাবে বলল, না। তোমাকে খুশি করার জন্য বলছি না, সিরিয়াসলি। এজন্যই হয়তো প্রথম গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। আমি ওকে অনেক কেয়ার করতাম, সময় দিতাম, কিন্তু কেন যেন নিজের ভবিষ্যতে ওকে দেখতে পেতাম না। মাহিরা কৌতূহলী গলায় বলল, আর দ্বিতীয়জনের সাথে কেন ব্রেকআপ হলো? দ্বিতীয়জনের কথা কানে বাজতেই তারিফের চোখে মুখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। বিরক্তির ভাবনা ধরে রেখেই সে বলল, উফ, ওই মেয়েটা মারাত্মক টক্সিক। কী রকম? তারিফ কি যেন ভেবে বলল, ঠিক বলে বোঝাতে পারবো না।
হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়া রেগে যাবে, কথা টথা বলবে না, আর আশা করবে আমি গিয়ে ওর রাগ ভাঙাবো। এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ব্রেকআপের সময়েও প্রচুর জ্বালিয়েছে। প্রতিদিন ঝগড়া করে ওকে বোঝাতে হতো যে আমাদের সম্পর্কটা আর নেই। কবেকার ঘটনা এটা? ভার্সিটির লাস্ট ইয়ারে। মাহিরা হতবাক গলায় বলল, সে কি? এরপর আর প্রেম করেননি? তারিফ হালকা গলায় বলল, না। আর সময় কোথায় পেলাম? তাছাড়া ইচ্ছাটাও মরে গিয়েছিল। মাহিরার হঠাৎ মনে হলো তারিফকে এই প্রশ্নগুলো করার কারণটা জানানোর দরকার। যদিও তারিফ জানতে চায়নি, কখনো চাইবেও না, তবুও জানাতে ইচ্ছা হলো তাকে। মাহিরা হাসি মুখে বলল, আমার আসলে মানুষের প্রেমের গল্প শুনতে খুব ভালো লাগে। নিজে কখনো প্রেম করিনি তো। মাহিরা যে জীবনে কোনোদিন প্রেমে জড়ায়নি এ তথ্য তারিফের কাছে নতুন কিছু নয়। আগে মাহিরাই একসময় বলেছিল তাকে। তাই নতুন করে আর বিস্ময়ের প্রকাশ করল না, বরং করল ভিন্ন একটা প্রশ্ন, কেন করনি? তোমার মতো মেয়ে নিশ্চয় প্রতিদিন ডজনখানেক প্রেমের প্রস্তাব পায়। মাহিরা হাসি হাসি গলায় বলল, না, অত না হলেও অনেক পেয়েছি। কিন্তু কখনো কাউকে দেখে মনে হয়নি তার সঙ্গে সারা জীবন কাটানো যাবে। যে সম্পর্ক ভেঙে যাবে, তাতে শুধু শুধু জড়িয়ে লাভ কি? তারিফ নিঃসংকোচে জিজ্ঞেস করল, আমাকে দেখে মনে হয়েছিল। আচমকা তার এমন প্রশ্নে মাহিরা থতমত খেয়ে বলল, কি? আমার সাথে সারা জীবন কাটানো যাবে কি না? মাহিরা কি বলবে ভেবে পেল না। যদিও উত্তরটা তার মনে সাজানো। তারিফকে প্রথমবার দেখার সঙ্গে সঙ্গে তার মনে হয়েছিল, কেবল এই মানুষটার সঙ্গে সারা জীবন কাটাতে চায় সে, আর কারোর সঙ্গে নয়। মনে সাজানো গোছানো উত্তরটা ব্যক্ত করতে পারল না মাহিরা। বার্নত হৃদস্পন্দনের সঙ্গে নিঃশ্বাসের গতির তাল মেলাতে ব্যস্ত সে। তারিফ আচমকা তার হৃদস্পন্দন আরেকটু বাড়িয়ে দিয়ে তার একটা হাত ধরল। তারিফের শক্ত দুটো হাতের মাঝে মাহিরার হাতটা আটকা পড়ে গেছে। তার উষ্ণ মোহগ্রস্ত চোখ দুটো আটকে আছে মাহিরার দিকে। তারিফ অন্যরকম গলায় বলল, আমার কিন্তু মনে হয়েছিল মাহিরা, আমার এক্সদের মতো তোমাকে দেখার সঙ্গে প্রেমে হাবুডুবু খায়নি। রাতে ঘুমের ঘোরে স্বপ্নেও তোমাকে দেখিনি। কিন্তু তোমার মাঝে যা দেখেছি, তা তাদের কারো মাঝে দেখিনি। মাহিরা মেঝের দিকে তাকিয়ে ছিল এতক্ষণ। ধীরে ধীরে চোখ তুলে তারিফের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি দেখেছেন? এক মুহূর্ত মাহিরার চোখের দিকে তাকিয়ে থেকে তারিফ বলল, আমার ভবিষ্যৎ। মাহিরা অনেকটা সময় নিঃশব্দে তাকিয়ে রইল তারিফের দিকে। তার চোখ দুটো স্পষ্ট জানান দিচ্ছে, কতটা গভীর ভরসা এর মনের দৃঢ়তা নিয়ে কথাটা বলেছে সে। মাহিরা আর্দ্র গলায় বলল, আমিও। তারিফ তার গাড়িতে করে মাহিরাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। বাবা মায়ের সঙ্গে হালকা গল্প গুজব করে মাহিরা পা বাড়ালো নিজের ঘরের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করতেই দেখতে পেল ট্রিনার মিসড কল। সঙ্গে সঙ্গে কল ব্যাক করল তাকে। তাদের চার বন্ধুর মধ্যে সবথেকে জোরালো বন্ধুত্ব সম্ভবত মাহিরা আর ট্রিনার মাঝে। ভার্সিটিতে দুজনেই একে অপরের প্রথম বন্ধু। নবীনবরণ অনুষ্ঠানে এত এত অপরিচিত মানুষের ভিড়ে মাহিরা ট্রিনার পাশের চেয়ারে গিয়ে বসেছিল। সেই থেকে শুভারম্ভ তাদের বন্ধুত্বের। প্রথম দিনেই কোনো প্রকার ভনিতা ছাড়াই একে অপরের সঙ্গে গল্পে মেতে উঠেছিল তার। কিভাবে মাহিরার পুরো স্কুল জীবন অঙ্কে ফেল করতে করতে কেটেছে, কিংবা কিভাবে ট্রিনা তার ভাইয়ের সংসারে বোঝাস্বরূপ বিরাজ করছে, সবটাই উঠে এসেছিল সেই প্রথম দিনের গল্পে। ভিসির বক্তব্যে বিন্দুমাত্র কর্ণপাত না করে ট্রিনার মোবাইলে লুডো খেলেছিল। বন্ধুত্বটা এগিয়ে নিতে বাড়তি কোনো পরিশ্রম করতে হয়নি কাউকেই। হয়তো প্রকৃতি আগে থেকেই ঠিক করে রেখেছিল, অদূর ভবিষ্যতে তারা একে অপরের সবথেকে ভালো বন্ধু হতে যাচ্ছে। ভার্সিটি থেকে বাড়ি ফিরে দীর্ঘ সময় এ দুজনের কথোপকথন চলে মেসেঞ্জারে। মেঘা আর নায়লার সামনে যেসব কথা বলতে পারে না, তা সেখানেই ব্যক্ত করে। একটা রিং বাজতেই অপর প্রান্ত থেকে কল রিসিভ করল তৃণা। মাহিরা ব্যস্ত ভঙ্গিমায় বলল, ভাই, একদমই খেয়াল করিনি তোর কলটা। এই ভাই ডাকটা তাদের সম্পর্কের অন্যতম একটা বৈশিষ্ট্য। তৃণা সাধারণত অন্যান্য স্বল্প পরিচিত ক্লাসমেটদের দোস্ত ডাকে, কিন্তু তার কাছের বন্ধুরা সবসময় তার কাছে ভাই। মাহিরাও তাই এই ভাই ডাকটা শুধুমাত্র তৃণার জন্যই বরাদ্দ করে রেখেছে। তৃণা তীক্ষ্ণ গলায় বলল, তা খেয়াল করবি কেন? জামাইয়ের সাথে ডেটে গিয়েছিস, আমাদের কথা কি আর মনে থাকবে? মাহিরা লাজুক সুরে হেসে বলল, ধুর, কি যে বলিস। তৃণা উৎফুল্ল গলায় বলল, শোন না, তারিফ ভাইকে লুট করার একটা প্ল্যান করেছি।
তোদের বিয়ের দিন ডেট আজকে বলবো, আমাদের তিনজনকে আইফোন দিতে হবে। না হলে ঢুকতেই দেব না। যদি টাকা দিতে চায় তাহলেও নেব না। আইফোনই দিতে হবে। আমাদের এত ট্যালেন্টেড বন্ধুকে সারা জীবনের জন্য নিয়ে যাবে আর বিনিময়ে সামান্য একটা আইফোনও দেবে না। মাহিরা আগ্রহ নিয়ে বলল, আচ্ছা বলিস। হ্যাঁ রে, কাল তো ঠিকমতো শুনতে পারলাম না। সজল কি করেছিল? ট্রিনা ধমকের সুরে বলল, আমাকে ভালো মুডে দেখলে সহ্য হয় না তোর। ওই বদটার কথা মনে করিয়ে মুড খারাপ করে দিতেই হবে। আহা বল না, আমি ওকে বিয়ে না করলে নাকি আমার সব বুড়িগঙ্গায় ভাসবে। মাহিরা আঁতকে উঠে বলল, সে কি? তারপর? তারপর আর কি? মেরেছি একটা চর। চর মেরেছিস? সবার সামনে? তো কি করব ভাই? হঠাৎ করে এমন মাথা গরম হয়ে গেল। মাহিরা চিন্তিত গলায় বলল, শোন, এ ছেলেকে কিন্তু আমার মোটেও সুবিধার মনে হয় না। তোকে ভালোবাসে মানলাম, কিন্তু ভালোবাসা প্রকাশ করার উপায়টা ওর একদমই ঠিক না। রিনা জোর গলায় বলল, ঘোড়ার ডিম বাসে। নায়লা কি কি বলে? এখন আর কোনো মেয়ের পাত্তা পাচ্ছে না, তাই আবার আমার কাছে ফিরে। রিনা কথাটা শেষ করবে তার আগেই পাশ থেকে শোনা গেল তার ভাবির কণ্ঠস্বর। রিনা, রিনা, তাড়াতাড়ি এসো। সজল বাসার নিচে এসে চেঁচামেচি করছে। মাহিরা বিড়বিড় করে বলল, সর্বনাশ। রিনা ব্যস্ত গলায় বলল, রাখি ভাই, পরে ফোন করছি। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল মাহিরা। মেয়েটার জীবন থেকে সজল নামক এই বিপর্যয় কবে যে দূর হবে? বিপর্যয় কবে দূর হবে তার নিশ্চয়তা না থাকলেও জীবনে বিপর্যয় নেমে আসার দিনটা স্পষ্ট চোখে ভাসে রিনার। ভার্সিটির ফার্স্ট ইয়ার, চারিদিকে এত এত নতুন মানুষের ভিড়ে যেন নিজেকেই হারিয়ে ফেলতে বসেছে সে। মাহিরাকে অবশ্য সেই প্রথম দিন থেকেই পাশে পেয়েছিল। ভার্সিটির প্রথম দিনগুলোতে তাই খুব একটা অসুবিধায় পড়তে হয়নি। মাহিরার একটা বদভ্যাস হলো, নিজে ক্যাফেটেরিয়ার ভিড় এড়িয়ে টিনাকে সেই ভিড়ের মুখে ঠেলে দেওয়া। প্রতিদিন তার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলবে, ভাই, দুটো সিঙ্গারা নিয়ে আয় না। ট্রিনা যদি বিরক্ত হয়ে বলে, আমাকে কি নিজের পিয়ন পেয়েছিস? মাহিরা তখন পাল্টা যুক্তি দেখিয়ে বলে, আরে বাবা, তুই তো লম্বা, সহজে ভিড় ঠেলে নিয়ে আসতে পারবি। তাছাড়া তুই নিজেও তোর সিঙ্গারা খাবি নাকি? ক্যাফেটেরিয়ার সিঙ্গারা দুজনেরই প্রাণের থেকে প্রিয়। ট্রিনাও তাই আর কথা না বাড়িয়ে সিঙ্গারা আনতে চলে যায়। সেদিন ট্রিনা ক্যাফেটেরিয়ার মামার হাতে একটা 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, মামা, 4টা সিঙ্গারা। আশেপাশে মারাত্মক ভিড়। মামার ব্যস্ত মুহূর্তেই একজনের কাছ থেকে টাকা নিচ্ছে, তার সরবরাহ করছে তার পছন্দের খাবারটি। তার ব্যস্ত গতিতে ছন্দপতন ঘটালো ট্রিনার 1000 টাকার নোট। মামা বিরক্ত গলায় বললেন, ভাঙতি দেন। ট্রিনা ভ্রু কুঁচকে বলল, ভাঙতি থাকলে দিতাম না নাকি? মামা বিরক্ত ভঙ্গিতে তার কাছে থেকে 1000 টাকার নোটটা নিয়ে 4টা সিঙ্গারা ধরিয়ে দিয়ে বলল, পরে টাকা নিয়েন। ট্রিনা প্রতিবাদে আর কিছু বলবে সে সুযোগই পেল না। মামা আরেকদিকে ফিরে ক্ষুধার্ত ভিড়কে সামলাতে ব্যস্ত হয়ে গেলেন। ট্রিনা সিঙ্গারা নিয়ে সিঁড়ির ওপর ফিরে এলো। কিন্তু খাবে আর কি? তার মনটা পড়ে আছে ওই 1000 টাকার নোটে। ভার্সিটিতে আসার আগে ওই নোটটা ভাঙিয়ে না নেওয়ার জন্য নিজেকে কড়া ভাষায় শাসনও করল মনে মনে। ক্যাফেটেরিয়ার সামনের ভিড় কমতেই ট্রিনা মামার কাছে ছুটে গিয়ে বলল, আমার টাকা দেন। মামা যেন আকাশ থেকে পড়ে বললেন, কিসের টাকা? ট্রিনার বুকের ভেতরটা ধপ করে কেঁপে উঠল। মনে মনে যে ভয়টা পাচ্ছিল সেটাই বুঝি সত্যি হতে চলল। ওই 1000 টাকা দিয়ে তাকে বাকি মাসটা চলতে হবে, সেটা এমন অবলীলায় মামা মেরে দিচ্ছে। ট্রিনা বহুকষ্টে নিজেকে সামলে বলল, একটু আগে না 1000 টাকার নোট দিয়ে 4টা সিঙ্গারা নিয়ে গেলাম। আপনি বললেন পরে টাকা নিতে। মামা 2 হাত শূন্যে তুলে বললেন, আমি আবার কখন বললাম? মুহূর্তেই ট্রিনার বিশ্ববিখ্যাত চেপে বসল মাথায়। ঝাঁঝিয়ে উঠে সে বললেন, ফাইজল আমির জায়গা পান না? 5 মিনিট আগে টাকা দিয়ে গেলাম। মামা পাল্টা তর্ক ছুড়ে দিয়ে বললেন, আমি ফাইজলামি করতেছি? ফাইজলামি করতেছেন আপনি? আসেন, দেখা যান। বাক্সে একটাও 1000 টাকার নোট নাই। চেঁচামেচির শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। ট্রিনার অগ্নিমূর্তির রূপটা দেখে যদিও কেউ এগোনোর সাহস পাচ্ছে না, তবুও সাহস করে এগিয়ে এলো একটা ছেলে। সেই ছেলেটাই সজল। সজল ভিড় ঠেলে ট্রিনার পাশে এসে দাঁড়ালো। মামাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার মামা? মামাকে কিছু বলার সুযোগ না দিয়ে ট্রিনা করা গলায় ঘটনার বিস্তারিত খুললে বলল। সজল সবটা শুনে মামাকে উদ্দেশ্য করে বলল, কই মামা, দেখাও তো বাক্স।
মামা আত্মবিশ্বাস দিয়ে টিনের টাকার বাক্স উঁচিয়ে দেখালেন। অনেক ঘাটাঘাটি করেও সেখানে থেকে 1,000 টাকার নোট পাওয়া গেল না। সজল ছটফটে গলায় বলল, মামা, একটু ভেতরে আসলাম। মামা যেন মুহূর্তেই অপ্রস্তুত হয়ে গেলেন। সজলকে আটকাতে যাবেন, কিন্তু তার আগেই দেখেন সে ক্যাফেটেরিয়ার ভেতরে নিজের মতো করে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। মামা ধমকের সুরে বলল, আরে আরে, করেন কি? আওলায়েন না তো। সজল তার কথা শুনল না। পুরো ক্যাফেটেরিয়া ওলট পালট করে শেষমেশ পুরনো মাইক্রোওভেনটার নিচ থেকে উদ্ধার করে আনলো কাঙ্ক্ষিত হালকা বেগুনি রঙের নোট। মামার মুখটা লজ্জায় মতো হয়ে গেল। সজল তাকে সহজ করার জন্য বলল, এখানে রেখেছিলেন মামা। এর মধ্যে ভুলে গেলেন। মামা তড়িৎ গতিতে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, বীরের মধ্যে কখন যে রাখছি, খেয়াল নাই। সজল নোটটা ট্রিনার দিকে বাড়িয়ে দিতে সে গমগমে গলায় বলল, ভাঙতি করে দিতে বলেন। মামা যত্ন নিয়ে ভাঙতি করে সেই টাকা সজলকে দিলেন। ট্রিনাকে দিতে যেন সাহসে কুলাচ্ছে না। ট্রিনা সজলের হাত থেকে টাকা নিয়ে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। এই ছিল বিপর্যয়ের প্রথম দিন। পরের দিন আবারও একই সময়ে ক্যাফেটেরিয়ার সামনে সজলের সঙ্গে দেখা হয়ে গেল ট্রিনার। সজল আন্তরিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, আজ মামা ঠিকঠাক টাকা ফেরত দিয়েছে তো? ট্রিনার মনটা হয়তো সেদিন ভালো ছিল। প্রশস্ত হাসি হেসে বলল, আজ আমি নিজেই ভাঙতি দিয়েছি। কদিন পর আবারও একই সময়ে একই জায়গায় দেখা দুজনের। সজল তাকে দেখে স্বভাবসুলভ হেসে বলল, আপনি কি প্রতিদিনই সিঙ্গারা খান নাকি? ট্রিনা স্বাভাবিকভাবে হেসে বলল, হ্যাঁ, এখানকার সিঙ্গারা পৃথিবীর সেরা। একদিন চপ ট্রাই করে দেখবেন। সেটাও কিন্তু পৃথিবীর সেরা। ট্রিনা এমন একটা মেয়ে যে অন্যের পরামর্শের ধার ধারে না, কারো কথায় নিজের বহুদিনের অভ্যাস ভঙ্গ করে না। তবে সে সময়ে তার মাথাটা হয়তো একেবারেই বিগড়ে গিয়েছিল। পরদিন সত্যি সত্যিই মাহিরার সঙ্গে ডিম চপ নিয়ে বসল সে। ক্যাফেটেরিয়ার বাইরে তাদের খুব একটা দেখা হতো না। এমন না যে ট্রিনা দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকত। তবে সারাদিনে ছেলেটার সঙ্গে ওই কয়েক সেকেন্ডের সাক্ষাৎ নিমিষেই তার মনটাকে ভালো করে দিত। একদিন সজলকে ক্যাম্পাসে খুঁজে পেল ট্রিনা। একা একা বসে ডায়েরিতে কি যেন লিখছে। ট্রিনা উৎফুল্ল গলায় তাকে ডাকতে গিয়ে লক্ষ্য করল, এতদিনে তার নামটাই জানা হয়নি। তাই বাধ্য হয়ে ডাকল, এই 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 ছেলে, বলে। সজলের ধ্যানভঙ্গ হল না। এক দৃষ্টিতে সে ডায়েরির দিকেই তাকিয়ে আছে। ট্রিনা আবারও ডাকল, এই ডায়েরিওয়ালা। এবার চমকে উঠে চোখ তুলে তাকালো সজল। ট্রিনাকে দেখতে পেয়ে একগাল হেসে উঠে এলো তার সামনে। অবাক গলায় বলল, আরে আপনি? কোন ইয়ার? ফার্স্ট। তাহলে আপনি না? তুমি? আমিও ফার্স্ট ইয়ার। সজল হেসে ফেলে হ্যান্ডশেকের জন্য একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি সজল। ট্রিনা হ্যান্ডশেক করে বলল, ট্রিনা, কোন ডিপার্টমেন্ট? ইকোনমি। আপ। তুমি? ফিন্যান্স। যেমন আকস্মিকভাবে একে অপরের জীবনে আগমন ঘটেছিল দুজনের, তেমনি আকস্মিকভাবে শুরু হলো বন্ধুত্ব। ততদিনে ভার্সিটিতে ট্রিনার তিনজন বন্ধু, মাহিরা, নাইলা আর সজল। নাইলার সঙ্গে বন্ধুত্বটাও সাদামাটাভাবে হয়েছে। ক্লাসে ট্রিনা আর মাহিরা পাশাপাশি বসত। একদিন নাইলাও এসে বসল তার পাশে। এরপর কথায় কথায় আড্ডা, আড্ডা থেকে বন্ধুত্ব। কিন্তু ট্রিনা কখনোই ওদের দুজনের সঙ্গে সজলের বন্ধুত্ব করায়নি। কেবল নিজেকেই সজলের বন্ধুত্বের অধিকারী বলে মনে হতো। তাছাড়া ওরা দুজন ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করা টাইপেরও নয়। ছেলেদের সঙ্গে বন্ধুত্বে কি এত সমস্যাকে জানে? তারা কি ভিন্ন কোনো প্রজাতি নাকি? প্রথম প্রথম সজলকে বন্ধু ছাড়া আর কিছুই মনে হয়নি ট্রিনার। প্রথম প্রথম বলতে ওই প্রথম কয়েক মাস। মাহিরা নাইলাদের সঙ্গে যেমন আড্ডা হতো, সজলের সঙ্গেও হতো। ওদের সঙ্গে যেমন সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে যেত, সজলের সঙ্গেও যেত। তবে এই আড্ডা আর ঘোরাঘুরি মাঝে অদৃশ্য অবর্ণনীয় কি যেন একটা লুকিয়েছিল। হয়তো ভরসা কিংবা জোরালো কোনো একটা টান। ক্লাসের সবথেকে প্রাণোচ্ছল মেয়ে ট্রিনা। নতুন পরিবেশে একবার যেই মানিয়ে নিল সেই মিশে গেল সকলের সঙ্গে। মাহিরা আর নাইলা তার সবথেকে ভালো বন্ধু হলেও ক্লাসের প্রায় সকলের সঙ্গেই কথা হয়। স্যার ম্যামদের সঙ্গেও তার সহজ সম্পর্ক। কিন্তু এই হাসি খুশি মেয়েটাও যে বুকের মাঝে পাথর চেপে ঘুরে বেড়ায়, তা জানে না কেউই। ট্রিনা জানতে দেয় না কাউকে। যাকে সবথেকে বেশি ভরসার পাত্র বলে মনে হয়, তাকেই জানে কেবল। একদিন আড্ডার ছলে সেই কষ্টের গল্পটাই বলেছিল সজলকে। সবটা শুনে সজল বনে গিয়ে বলল, বলো কি, তোমার ভাইয়া তাহলে তোমাকে দেখতেই পারে না?
ট্রিনা মলিন হেসে বলেছিল, সেই ক্লাস 9 থেকে তার সংসারে পড়ে আছি। দেখতে পারবে কি করে? আর তোমার বাবা মা? মা অনেক ছোটবেলাতেই মারা যায়। আমার তো তার চেহারাটাও মনে নেই। বাবা একাই আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছিল। দ্বিতীয়বার বিয়েও করেনি। ভাইয়া চাকরি নিয়ে ঢাকায় চলে আসে। বিয়ে করে সংসারও শুরু করে। আমি আর বাবা থেকে যাই আমাদের চিটাগংয়ের বাড়িতে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি বাবা নেই। সজল শুকনো ঢোক গিলে বলে, নেই মানে? ট্রিনা ফ্যাকাশে গলায় বলল, মানে শরীরটা আছে, কিন্তু মানুষটা নেই। ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছিল। ট্রিনার চোখমুখ নিমিষেই রক্তশূন্য হয়ে উঠল। সজলের খুব ইচ্ছা হলো তার হাতটা ধরে ভরসা দেওয়ার জন্য, পাছে তার বিশ্ববিখ্যাত রাগটা আবার ফিরে আসে। এই ভয়ে আর ধরল না। ট্রিনা থেমে থেমে বলল, তখন আমি ক্লাস 9-এ পড়ি। ভাইয়া আমাকে ঢাকায় নিয়ে এলো। ভেবেছিল কয়েকটা বছর নিজের কাছে রাখতে হবে। এইচএসসির পর তো বিয়ে করে আমি অন্য বাড়িতেই চলে যাব। এইচএসসি পর্যন্ত ভাইয়া আমাকে সহ্য করে গেল। কিন্তু ঝামেলা হলো যখন ভাইয়া দেখল আমি ভার্সিটিতে পড়তে চাই। সজল প্রতিবাদের সুরে বলল, কি বলছো তুমি? এ যুগেও এসব হয় নাকি? আমার সাথে তো হলো। ভাইয়া বাসায় প্রচণ্ড চেঁচামেচি শুরু করে দিল। রিনা দীর্ঘশ্বাস ফেলে হেসে উঠে বলল, আমাকে তো চেনোই। আমি কি ছেড়ে দেওয়ার পাত্র? আমিও পাল্টা চেঁচামেচি শুরু করলাম। ভাইয়া বলল আমাকে পড়াতে সে 1 টাকাও খরচ করতে পারবে না। আমিও বললাম, তোমার টাকার জন্য আমি ছটফট করছি না। বাবা আমার জন্য যা রেখে গেছে তাই দিয়ে পড়াও। ভাইয়া চেঁচিয়ে উঠে বলল, তাহলে তোকে বিয়ে দেব কি দিয়ে? আমি বললাম, বিয়ে আমি নিজের টাকায় করে নেব। সজল হেসে ফেলে কয়েকটা মুহূর্ত চুপ করে রইল। অতঃপর সাহস করে বলেই ফেলল, যার সাথে তোমার বিয়ে হবে সে এতটাও নিষ্ঠুর নয় যে সব খরচ তোমাকে একাই করতে দেবে। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে ট্রিনা। ব্যাখ্যা করে কথাটার মানে বোঝাতে হলো না তাকে। নিষ্পলক আর্দ্র দৃষ্টিতে দীর্ঘ সময় সে তাকিয়ে রইল সজলের দিকে। এই প্রথম কোনো একটা মানুষের কাছ থেকে এতটা ভরসা পেল সে। বন্ধুত্বের মাস 3-1 পরই সে বন্ধুত্ব প্রেমে গড়িয়ে পড়ল। যদিও ব্যাপারটাকে তৃণা প্রেম বলেনি কোনোদিন। সজলের প্রেমেই পড়েনি সে। প্রেমে পড়ার মতো কোনো বৈশিষ্ট্য তার নেই। হাংলা পাতলা একটা ছেলে। মুখে বড় বড় দাড়ি গোফ গজিয়ে থাকে, শেভ করে না। কোঁকড়ানো শার্ট পরে ভার্সিটিতে চলে আসে। স্বভাবটাও কেমন ছটফটে। সজলের প্রতি তৃণার মনে যে অনুভূতির আনাগোনা, তার নাম ভালোবাসা। একটা অদৃশ্য অধিকারবোধ হয় ছেলেটার প্রতি। যখনই তাকে দেখে তৃণা, তখনই মনে হয় নিজের কাউকে দেখছে। ভালোবেসে সারাটা জীবন এই ছটফটে ছেলেটাকে আগলে রাখতে চেয়েছিল সে। কিন্তু পারল কোথায়? গত বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হয় তাদের সম্পর্কের টানাপোড়েন। সজলের নিজস্ব ডিপার্টমেন্টে তার বেশ কয়েকজন মেয়ে বন্ধু আছে। এ নিয়ে কখনোই কোনো আপত্তি ছিল না তৃণার। সে নিজেও তো এক সময় বন্ধুই ছিল তার। অন্যান্য অতি উদ্বিগ্ন প্রেমিকার মতো সজল আরেকটা মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দিলে তেলে বেগুনে জ্বলে ওঠে না। রাতে ঘুমোতে যাওয়ার আগে মেসেঞ্জারে মেসেজের আদান প্রদান করা তাদের দীর্ঘদিনের রুটিন। সেদিনও রুটিন মাফিক তৃণা মেসেজ পাঠালো সজলকে। সজল রিপ্লাইও দিল কয়েক মিনিট পর। এভাবে প্রত্যেকটা মেসেজের রিপ্লাই সাথে সাথে আসছে না, আসছে মিনিট খানেক পর। এর একটাই অর্থ, নির্ঘাত সে অন্য কারোর সাথে কথা বলছে। সজল ভার্সিটিতে এমন পরিচিত কেউ না যে রাত 11টায় মানুষ তাকে মেসেজ করবে। তৃণার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল কোনো এক বিচিত্র কারণে। মেসেজে জিজ্ঞেস করল সজল মিথ্যা বলবে আর সেই মিথ্যা তৃণা ধরতেও পারবে না। সেদিন রাতে তাই সে চুপ করেই রইল। সজলকে ধরল পরদিন ক্যাম্পাসে। তৃণা ঝাঁচালো কণ্ঠে বলল, তোমার ফোনটা দাও। সজল থতমত খেয়ে বলল, ফোন? আমার ফোন লাগবে কেন? তৃণা গম্ভীর গলায় বলল, তা দিয়ে তোমার কি? দিতে বলেছি দাও। সজল ভয়ে ভয়ে তার ফোনটা এগিয়ে দিল তৃণার দিকে। ঝড়ের গতিতে মেসেঞ্জারে প্রবেশ করল তৃণা। তার ধারণাই সত্যি হলো। গত রাতে বর্ষা নামের একটা মেয়ের সাথে মেসেজ আদান প্রদান করছিল সে। সজল লিখেছে, এত ফ্লার্ট করে লাভ কি? আমার সাথে ডেটে তো আর যেতে পারবে না। মেয়েটা লিখেছে, তুমি চাইলেই পারবো। এরপরেই আবার একটা চোখ টিপ দেওয়ার এমজি। একটু স্ক্রোল করতেই তৃণা দেখতে পেল সজলের রিপ্লাই, দুষ্টুমি বাদ দিয়ে ঘুমাও বর্ষা, মারব কিন্তু না হলে। এই মেসেজটার সঙ্গেও জুড়ে দেওয়া একটা চোখ টিপ দেওয়ার এমজি। তৃণার মাথায় তো উঠে গেল যেন।
সজলের ফোনটা আছড়ে মাটিতে ছুঁড়ে ফেলল অগ্নিকণ্ঠে বলল, ওরে আহ্লাদ রে, এত আহ্লাদ কোথা থেকে আসে তোমার? সজল সদ্য ভেঙে যাওয়া মোবাইলের শোক কাটিয়ে বলল, ট্রিনা, আমি তো ওর সাথে মজা করছিলাম। ট্রিনা দাঁতে দাঁত চেপে বলল, কোনটা মজা আর কোনটা ফ্ল্যাট আমি বুঝি না ভেবেছ? আমার সামনে আর কোনোদিনও আসবে না। আসলে তোমার অবস্থা ওই ফোনটার মতো করব। লম্বা লম্বা পা ফেলে ট্রিনা ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। যদিও অনুশোচনায় ডুবে পরদিনই জমানোর টাকা বিসর্জন দিয়ে নতুন ফোন কিনে আনে সজলের জন্য। তবে উন্নতি হয় না তাদের সম্পর্কের। আরও বেশ কয়েকবার নতুন নতুন মেয়েদের সঙ্গে সজলের রংসঙ্গে কথোপকথন ধরে ফেলে ট্রিনা। প্রথম দিকে ভার্সিটির বন্ধুদের সঙ্গেই চলত এসব, কিন্তু মাসখানেক পরই দেখা গেল সজল ফেসবুকে খুঁজে পাওয়া নতুন নতুন মেয়েদের সঙ্গে ফ্লার্ট করছে। বহুবার তাদের ঝগড়া হয়। সজল বারবার ক্ষমা চেয়ে, আর কোনোদিন কোনো মেয়ের সঙ্গে কথা পর্যন্ত বলবে না প্রতিশ্রুতি দিয়ে ঝগড়া মিটিয়েও ফেলে। শেষের দিকটায় বড্ড ক্লান্ত লাগে ট্রিনার। এতসবের পর সজলের প্রতি সে বেশ বিরক্ত। বাড়িতে ভাইয়ার ঝামেলায়, ভার্সিটিতে পড়ন্ত সিজিপিএ, সবকিছু নিয়ে সে অতিষ্ঠ। মাস দুয়েক আগে তাই সুস্থ মস্তিষ্কে সজলের সঙ্গে দেখা করে বলে, আমাদের দুজনের জন্যই ভালো হবে যদি আমাদের সম্পর্কটা না থাকে। কথাটা শুনে সজল মনে মনে চমকে উঠেছিল বেশ। খানিকটা সময় নিয়ে সেই চমকের সাথে নিজেকে মানিয়ে নিয়ে বলল, আমরা কি আর কিছুই করতে পারি না? ট্রিনা ক্লান্ত গলায় বলল, চেষ্টা তো কম করলাম না 6 মাস ধরে। সজল আর কোনো প্রতিবাদই করল না। তার চোখে মুখে এমন একটা ভাব যেন ট্রিনার এমন প্রস্তাব পেয়ে বেঁচে গেছে। তবুও বেশ অনেকটা সময় চুপ করে কি যেন চিন্তা করে কিংবা চিন্তা করার ভাব ধরে অবশেষে হতাশ গলায় বলল, ঠিক আছে। সম্পর্ক ভেঙে যাওয়ার 2 মাস পর হঠাৎ সজল জোকের মতো আঁকড়ে ধরেছে ট্রিনাকে। শেষ মুহূর্তে যে সম্পর্কটা বাঁচাতে কোনো আগ্রহই দেখল না, এখন হঠাৎ সেই সম্পর্ক ফিরে পেতে ছটফট করছে। গতকাল ক্যাম্পাসে পথ আটকালো, আজ আবার বাড়ির নিচে এসে চেঁচামেচি করছে। ভাইয়ার সঙ্গে সম্পর্কটা ঠিক না থাকলেও ট্রিনার ভাবি লায়লা তাকে বেশ স্নেহ করে। সজলের কোথাও তার অজানা নয়। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে বারান্দায়। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সজলকে। ল্যাম্পপোস্টের আলো ঠিক তার মুখে এসে পড়েছে। লায়লা চিন্তিত গলায় বলল, ট্রিনা, ওকে যেতে বলো। একটু পর তোমার ভায়া ফিরে এসে যদি দেখে তাহলে সর্বনাশ হবে। ট্রিনা গম্ভীর গলায় বলল, সর্বনাশের কি আছে? ভায়া আমাকে কিছু জিজ্ঞেস করলে বলবো এই ছেলেকে আমি চিনি না। যদি জিজ্ঞেস করে, এই ছেলে আমার নাম ধরে চিৎকার করছে কেন, তাহলে বলবো পৃথিবীতে আমার একার নামই ট্রিনা নাকি? নিচ থেকে শোনা গেল সজলের চিৎকার, ট্রিনা, একটাবারের জন্য নিচে এসো প্লিজ। ট্রিনা উঁচু গলায় বলল, বাসায় যাও সজল, আমি তোমার সাথে কথা বলতে চাই না। প্লিজ ট্রিনা, তোমার প্লিজের ধার আমি ধারি না। সজল কিছু বলে উঠবে তার আগেই ট্রিনা উচ্চস্বরে ডাকল তাদের বাড়ির সিকিউরিটি গার্ডকে, করিম চাচা, করিম চাচা। করিম চাচা ব্যস্ত ভঙ্গিমায় বেরিয়ে এসে সজলের পাশে দাঁড়িয়ে বলল, জি আপা। এই ছেলে যদি আর একবার চিৎকার করে তাহলে 2 গালে 2টা চড় মেরে তাড়িয়ে দেবেন। লম্বা লম্বা পা ফেলে ঘরের ভেতরে চলে এলো ট্রিনা। একের পর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে তার বুক থেকে। আজ সত্যিই একবার নিচে নেমে শুনতে ইচ্ছা করছিল সজল কি বলতে চায়। নিজের ইচ্ছার বিরোধিতা নিজেই করল। সজলের কথা শুনলে নির্ঘাত গলে পড়বে আবারও। আবারও গলে পড়ার অর্থ আবারও জড়িয়ে যাওয়া সেই ক্লান্তিকর সম্পর্কে। মোবাইলে একের পর এক নোটিফিকেশন বেজে উঠছে। তাদের 4 বন্ধুর হোয়াটসঅ্যাপ গ্রুপ, 4 অ্যাজ জেগে উঠেছে। গ্রুপের এই নামকরণটা মেঘা করেছে, কারণ তাদের 4 জনেরই নামের শেষ অক্ষরে। গ্রুপে আজকের সর্বপ্রথম মেসেজটা মেঘা করেছে, আমি শেষ। ধ্রুবর গার্লফ্রেন্ড আছে। তারপর মাহিরার একের পর সান্ত্বনামূলক বাণী আর নায়লার একের পর এক, আমি বলেছিলাম না, টাইপ বাণী। বিরক্তিতে গা গুলিয়ে উঠল ট্রিনার। মানুষ বাঁচে না মানুষের যন্ত্রণা নিয়ে, অথচ এই মেয়ে এতটুকুতে শেষ। ট্রিনার একবার ইচ্ছা করল অফলাইনে চলে গিয়ে ঘুমিয়ে পড়তে। কিন্তু তাহলে মেঘা মারাত্মক মন খারাপ করবে। কাল ভার্সিটিতে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলবে, আমার এত বড় বিপদে তুই আমার পাশে থাকলি না। আমি ভাবতেও পারিনি। অতিরিক্ত আহ্লাদী একটা মেয়ে মেঘা। আহ্লাদী বলেই বুঝতে পারছে না, যাকে সে বিপদ বলছে তার থেকেও গুরুতর বিপদ মাথায় বয়ে মানুষ জীবনযাপন করে চলেছে।
হাজার বিরক্তির সত্ত্বেও গ্রুপের কথোপকথনে যোগ দিল তৃণা।